আজকে আমাদের গ্লোবাল যে কমিটি ছিল এক্সপার্টস কমিটি, যার মেম্বার আপনারা জানেন নোবেল বিজয়ী প্রফেসর অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ছিলেন, ডক্টর স্বরূপ সরকার যিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে ছিলেন ফর্মার ডাইরেক্টর, শোনা যাচ্ছে বলে না। গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড কোভিড এর আজকে আমাদের মিটিং হলো। আগেও 20টা মিটিং এরকম হয়েছে সিএসদের সাথে। প্রফেসর অভিজিৎ বিনায়ক ব্যানার্জি নোবেল বিজয়ী, ডক্টর স্বরূপ সরকার ফর্মার ডিরেক্টর WHO, প্রফেসর ডক্টর জিষ্ণু দাস ওয়ার্ল্ড ব্যাংকের লিড ইকোনমিস্ট, মিস্টার জেভিয়ার প্রসাদ রাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এসিপিক ইভেন্ট সেক্রেটারি জেনারেল ফর্মার, মিস্টার সিদ্ধার্থ দুবে পাবলিক হেলথ পলিসি এক্সপার্ট ফ্রম ইউনেস, প্রফেসর সুকুমার মুখার্জি আমাদের বাংলার, ডক্টর অভিজিৎ চৌধুরী আমার সাথে আমার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি সহ সবাই ছিলেন। তারা প্রত্যেকে এক বাক্যে স্বীকার করেছেন পশ্চিমবঙ্গের টেস্টের সংখ্যা বৃদ্ধি নিয়ে তারা খুব খুশি, হাসপাতালের আসন বৃদ্ধি নিয়ে, স্বাস্থ্যের অধিকার প্রয়োগ, অ্যাম্বুলেন্স প্রভৃতি পাওয়া, ফ্রিতে অ্যাম্বুলেন্স দেওয়া, ফ্রিতে ট্রিটমেন্ট করা, ফ্রিতে কাউন্সিলিং করা, এগুলো অত্যন্ত প্রশংসনীয় তারা বলেছেন। সরাসরি গ্রিভেন্সেস রিপ্রেসের কথা বলেছেন, সেটা আমরা বলেছি আমাদের সিএমও থেকে অলরেডি 95% আমরা গ্রিভেন্সেস রিপ্রেশন করছি। তারা স্কুল কলেজ খোলার ব্যাপারে আরো সতর্ক হতে বলেছেন। অর্থনৈতিক দুর্দশা কমাতে বাংলায় অনেক কাজ হয়েছে, আরো ভালো করতে হবে এবং তারা একটা খুব ভালো সাজেশন দিয়েছেন আজকে যেটা উঠে এসছে। তারা আমাদের কাজকর্মে খুশি হয়েছে, কিন্তু বলেছেন সামনেই তো পুজো আছে, পুজোটা একটা বড় চ্যালেঞ্জ এবং বাংলায় দুর্গাপুজো জাতীয় উৎসব। আপনারা জানেন লক্ষাধিকের ওপর পুজো হয় বিভিন্ন জায়গাতে কেন্দ্র করে, হাউজিং আছে, ক্লাব আছে, পুজো কমিটি আছে, জেলা আছে, ব্লক আছে, শহর আছে, আরবান এরিয়া কলকাতা আছে। একটা ভালো সাজেশন তারা দিয়েছেন, যদিও পুজো কমিটি নিয়ে আমাদের মিটিং 25 তারিখে আছে, যেটা আমরা প্রতিবার মিটিং করি, সেখানে আলোচনা করব। তবে ওনাদের সাজেশনটা আমরা গ্রহণ করছি। আমরা পুজো কমিটিগুলোকে রিকোয়েস্ট করব যে ওনারা বলছেন পুজো প্যান্ডেলটা খোলা রাখতে, এয়ার যাতে ঢোকে, যাতে ঢাকা না থাকে, মুক্ত থাকে। তার কারণ হচ্ছে বেশি বন্ধ থাকলে, এটা বেশি লোক যাতায়াত করলে, এখন তো এটা সারতে কিছুদিন টাইম লাগবে, প্রিকশন নেবার জন্য, বেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবার জন্য বলেছে, সেফ থাকার জন্য, যে প্যান্ডেল করে পুরোটা ঢেকে না দিয়ে, অঞ্জলি দিতে অনেক মানুষ আসে, দেখতে আসে, সেগুলো পরে আলোচনা করা হবে। কিন্তু যদি প্যান্ডেলটা ওপেন রাখা যায়, ওপেন রাখলে হাওয়া বাতাসগুলো বইবে, নিঃশ্বাস প্রশ্বাসের সুবিধা হবে এবং কিছু জীবাণু কর থাকলেও সেটা বেরিয়ে যাবে। সুতরাং ভেতরে ভেন্টিলেটরের ব্যবস্থা করলে একটা দুটোতে এটা কাজ হবে না, খোলা হাওয়ায় রাখলে এটা অনেক ভালো হবে। সবটা খোলা এটা বলেনি নিশ্চয়ই, ঠাকুর যেখানে থাকবে সেখানে হয়তো নিশ্চয়ই প্রিকশন নিতে পারে, কিন্তু বাদ বাকিটা ঠাকুরের চারপাশে অঞ্জলি দিতে টোটালটা যদি খোলা থাকে তাহলে কিন্তু এটা একটা ভালো হতে পারে। এটা একটা নিয়ে সমীক্ষা করতে আমাদের বলেছে, আমরা সেটা গ্রহণ করেছি। আপনারা জানেন যে আমাদের কোভিড এখনো পর্যন্ত 23শে মার্চ প্রথম কেস হয়েছিল, আর কেরালায় প্রথম কেস হয়েছিল জানুয়ারি মাসে। তো আমাদের এখনো পর্যন্ত 1
অ্যাক্টিভ কেস হয়েছে আমাদের 23,624। আমাদের যা ডেথ হয়েছে 3,945, তার মধ্যে 86% ডেথ হচ্ছে ডিউ টু কোমরবিডিটিস। কোমরবিডিটিস মানে হচ্ছে যাদের অন্য কোনো প্রাসঙ্গিক রোগ ছিল। অনেকে জানেন আপনারা, হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, কিডনির প্রবলেম হয়, ক্যান্সার হয়, নানা রকম রোগ হয় যাতে মানুষ মারা যায়। সেই মৃত্যুটাও কিন্তু কোভিডে ট্রান্সফার হয়ে গেছে। তার কারণ যারা এই ধরনের রোগী আছে তাদের কিন্তু কোভিডটা ক্রাস করছে। ফলে আমাদের 86% হচ্ছে এর মধ্যে ডেথ ডিউ টু কোমরবিডিটিস। এবং আপনারা জানেন, প্রথম যখন আমরা বলেছিলাম অনেকে ব্যঙ্গ করেছে, কিন্তু পরে এটা কিন্তু সারা ভারতবর্ষ মেনে নিয়েছে। পজিটিভ রেট আমাদের এখানে ইন্ডিয়াতে হচ্ছে 8.53%, আর আমাদের এখানে হচ্ছে 8.21%। যদিও মনে রাখবেন বাংলা খুব সেন্সিটিভ, কারণ আমাদের নর্থ ইস্টার্নের গেট হয়েছে 8টা স্টেটে, এবং বাংলাদেশ, নেপাল, ভুটানের গেট হয়েছে, এবং বেঙ্গল মনে রাখবেন ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহারের বর্ডার, সেখানকার অনেক মানুষ রেগুলার যাতায়াত করে। আর বাংলা কসমোপলিটন এরিয়া, কলকাতার মতো সিটিও যেমন আছে, হাওড়ার মতো আছে, আসানসোলের মতো আছে, ব্যারাকপুরের মতো আছে, বারাসাতের মতো আছে, দুর্গাপুরের মতো আছে, শিলিগুড়ির মতো আছে, জলপাইগুড়ির মতো আছে, কসমোপলিটন। পজিটিভ রেট ইন্ডিয়াতে 8.53, আমাদের এখানে 8.21। ডিসচার্জ রেট ইন্ডিয়াতে 77%, আর আমাদের এখানে 86.40%। তার মানে রোগটা ভালো হচ্ছে। আমি বিশেষ করে যারা চিকিৎসা করছেন, যারা স্বাস্থ্য দপ্তরটা দেখছেন, যারা ব্যবস্থা নিচ্ছেন, আমি প্রত্যেকটা কোভিড ওয়ারিয়ারকে, সে প্রাইভেট হোক, সে গভর্নমেন্টের হোক, সে ডাক্তার হোক, সে নার্স হোক, সে শপ টেস্ট হোক, সে ল্যাবের হোক, সে টেকনিক্যাল স্টাফ হোক, সে ক্লিনার হোক, সে কুক রান্না করা হোক, সে পুলিশ হোক, সে দমকল হোক, যারা এই কাজটা করছে, আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। ডেথ রেট আমাদের 1.90 করে আমরা নিয়ে এসেছি, আগে 9 পয়েন্ট সামথিং ছিল, এইটা আমরা আস্তে আস্তে কমিয়ে দেব, আরও কমানো হবে। 9 পয়েন্ট থেকে যদি 1.90 করে করেছি, আমাদের চ্যালেঞ্জ রাখতে হবে, যার জন্য আমরা কিন্তু শাড়ি টেস্ট করেছি আশাকে দিয়ে 34 কোটি বার, 2.5 কোটি বাড়িতে যাওয়া হয়েছে। ফলে যে 8,000 সামথিং আমাদের যে শাড়ি কেস আছে, সেগুলোর ওপর নজর রেখে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কিছু একটা মনিটরিং সেল আমাদের করতে হবে, যেটা তাদের দেখতে হবে যাতে তাদের কিছু হলেই সঙ্গে সঙ্গে তারা যেন ট্রিটমেন্টটা পায়। অনেকে ট্রিটমেন্টটা দেরি করে দেয়, ফলে প্রবলেম হয়ে যায়। এখনো পর্যন্ত আমাদের মনে রাখবেন যে অক্সিজেন বেড 12,675 আছে, নাম্বার অফ পেশেন্ট আছে 4,100, অকুপেন্সি রেট 32.36%। আমাদের আইসিইউ বেড, ভেন্টিলেটার, কোভিড হসপিটাল, হাইপ্রো, নাসাল ক্যানুলা, ডায়ালিসিস মেশিন, এগুলো সব আছে। সেফ হোমেও আমাদের প্রায় 11,500টা বেড আছে, এবং সেফ হোমে এখনো পর্যন্ত লোক আছে 1,725। আমরা চাই সেফ হোম তার বাড়িতে থেকে সে ভালো করে নিই, যার কোনো প্রবলেম নেই, বাড়িতে থাকলে সুস্থতা, একটু ভালো খাবার দাবার খেলে, একটু ভালো যত্ন নিলে, মাস্ক পরে থাকলে, হ্যান্ড স্যানিটাইজার পরে থাকলে, ডক্টরদের টেলিমেডিসিনে ডক্টরদের অ্যাডভাইস নিলে, যদি সেরকম কোনো প্রবলেম না থাকে, তারা অনেক ভালো থাকবে। কোয়ারেন্টাইনে যাওয়ার যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হয়েছে, কারণ কোয়ারেন্টাইন মানে লোকে একটা ভুল বুঝতেন এবং ভাবতেন আমার বাড়ি কী করে চলবে, আমি চলে গেলে আমার পরিবারকে কে দেখবে, নানা রকম প্রবলেম ছিল, সেগুলো থেকে মুক্তি। এখন যে অনেকে বলছে কোভিড চলে গেছে, করোনা ওভার, তাদের আমি বলি ডিজিজ এত তাড়াতাড়ি ওভার হয় না। আগুন নেভলেও মনে রাখবেন, ছাই দিয়ে কখনো আগুনকে নেভানো যায় না, ছাইয়ে আগুনটা দিক দিক করে জ্বলে, যে কোনো সময় জ্বলে যেতে পারে। আজকে ফার্স্ট ফেজ, কালকে সেকেন্ড ফেজও আসতে পারে। আমাদের এখন থেকে তৈরি থাকতে হবে, যাতে পরে ফার্দার কোনো ফেজ আসলে আমরা যেন যেভাবে করছি সেভাবে করে নিই। মাস্ক রেগুলার করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে, হাত পা মুখ ভালো করে নিতে হবে, বাজার থেকে জিনিস নিয়ে আসলে সেগুলোকে আগে বাড়িতে
ভিজিয়ে বাইরে ভিজিয়ে কোনো বাইরের কাগজপত্র প্লাস্টিক এগুলো ঘরের ভেতর নেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। কেউ কোনো কাগজ দিলেই নেওয়া যাবে না, স্যানিটাইজ না করে নেবেন না। কাগজেও অনেক সময় অনেক রোগ আছে। এছাড়া আমাদের কোভিড কেয়ার নিয়ে মেডিকেল এক্সপার্ট গ্রুপ হয়েছে, প্রোটোকল মনিটরিং টিম হয়েছে, এক্সটার্নাল এক্সপার্ট টিম হয়েছে, এক্সপার্টস কমিটি ফর টেস্টিং হয়েছে, কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হয়েছে, আমাদের প্রায় 20টা প্লাজমা ব্যাংক হয়েছে, আমাদের কড ব্লাড ব্যাংক যেটা তৈরি হচ্ছে সেটাকে এফেক্টিভ করা হচ্ছে। কোভিড ওয়ারিয়ার ক্লাব, এখানে প্রায় আমাদের 1893 জন মেম্বার এনরোল করেছে, তাদের নাম 360 জনের মধ্যে কাজ করছেন ডিফারেন্ট হসপিটালে। আমরা খুব গর্বিত। সারি আইএলআই অ্যান্ড কমোডিটি সার্ভে হয়েছে, এটা আমি আপনাদের আগে বলেছি। 34.28 হাউস হোল্ড ভিজিট হয়েছে, যাতে 8769টা সারি পেশেন্ট পাওয়া গেছে সারা বাংলায়। এইটাই হচ্ছে কোমরবিডিটিস, এইটাকে নজর রাখতে। অ্যান্ড 4,46,074 আইএলআই সাসপেক্ট, মানে একটু তাদের আছে, এদের পাওয়া গেছে এবং সেই জন্য এগুলোকে দেখা হচ্ছে। এছাড়াও ডেঙ্গুটার ব্যাপারেও বলা হয়েছে। পরিষ্কার জলে অনেক সময় ডেঙ্গুর মশা জন্মায়, নোংরা জলেও জন্মায়, জল যাতে জমে না থাকে। ডেঙ্গু এই সময়টা হয়, সবাই সতর্ক থাকবেন ডেঙ্গু ম্যালেরিয়া যাতে না হয়, সোয়াইন ফ্লু যাতে না হয়। প্রতিবার আমরা যেসব দায়িত্ব দিই ওই সেগুলো যেন হয়। আপনাদের আমি বলেছিলাম স্পেশাল হেল্পলাইন করা হয়েছে কোভিড পেশেন্টদের জন্য। ইন্টিগ্রেটেড হেল্পলাইন মনে রাখবেন, এখানে 11,90,187 জন মানুষকে এখান থেকে সাহায্য করা হয়েছে। অ্যাডমিশন কল সেন্টার 1,31,617 জন মানুষ এখান থেকে সাহায্য পেয়েছে। অ্যাম্বুলেন্স ফর কোভিড পেশেন্ট মনে রাখবেন 1,01,684 জন সাহায্য পেয়েছে। ডাইরেক্ট টেলিমেডিসিন হেল্পলাইন 2,02,023 কনসালটেশন হ্যাভ বিন প্রোভাইডেড। এছাড়াও টেলি সাইকোলজিক্যাল কাউন্সিলিং সার্ভিস, এখানেও প্রায় 7,252 সাহায্য করা হয়েছে। স্পেশাল ইন্স্যুরেন্স কিন্তু আপনারা জানেন। আমি আরও কোনটি বলবো যে ডিটেলসটা হেল্প করে দিয়েছে, এটা প্রেসকে দিয়ে দিয়ে আপনারা লিখতে পারবেন না। এছাড়াও এটা ডিটেলস গৌতম করে কপি দিয়ে দিয়েছে। এছাড়াও আজকে আপনারা জানেন আজকে হিন্দি দিবস। আমরা 21শে ফেব্রুয়ারি বাংলা দিবস করি, বাংলা ভাষার জন্মদিন। কিন্তু আমাদের বাংলার একটা বিশেষত্ব আছে, বাংলা কিন্তু সব ভাষাকেই ভালোবাসে। মাতৃভাষা আমার বাংলা ভাষা, কিন্তু তাই বলে অন্য ভাষাকে আমরা কখনো অবজ্ঞা করি না। আমাদের থিওরি হচ্ছে আমরা যত জানবো তত জানবো, যত শিখবো তত শিখবো। সব ভাষাকেই আমরা সম্মান করি এবং আমাদের সরকার বাংলা ভাষার সাথে সাথে হিন্দি ভাষা, উর্দু ভাষা, অলচিকি ভাষা, গুরমুখী ভাষা, কুরুক ভাষা, রাজবংশী ভাষা, কামতাপুরী ভাষা সহ অনেক ভাষাকে কিন্তু রেকগনিশন দিয়েছে, এটা আমরা গর্বিত। রাজবংশী একাডেমি তৈরি হয়েছে আগেই, এগুলো ভালো করে যাতে চালু হয় আমি আইএনসিএ আলাপন বন্দ্যোপাধ্যায়কে বলবো টেক কেয়ার করতে। আমাদের কামতাপুরী একাডেমিও চালু হয়েছে, কামতাপুরী ভাষায় চালু হয়েছে। আমরা আমাদের এখানে অনেক ভাষার দেশ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো ঐক্য মহা, উর্দু একাডেমি আমাদের আছে। আমরা একটা হিন্দি একাডেমি আছে, যেহেতু আজকে হিন্দি দিবস, হিন্দি ভাষাকে, আমার মাতৃভাষাকে সম্মান দিয়ে আমাদের এখানে হিন্দি ভাষারও অনেক লোক বাস করে বা হিন্দি ভাষাকে আমরাও ভালোবাসি। হিন্দি গান টান শুনতে আমরাও ভালোবাসি, হিন্দি সংস্কৃত সাহিত্য বিকাশের লোককে। বর্তমান রাজ্য সরকার 2011 সালে তথ্য সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে হিন্দি একাডেমি গঠন করেছিল এবং তাতে আমাদের 13 জন সদস্য ছিল। কিন্তু এখন একাডেমির কাজ আরো ব্যাপকভাবে বাড়ানোর জন্য আমরা নিম্নলিখিত খুব গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে
হিন্দি একাডেমি আমরা গঠন করছি। ডক্টর বিবেক গুপ্তা এক্স এমপি, সালমাজ কাগজে আছে, তিনি চেয়ারপারসন। শ্রী এম.কে. সিং IPS অফিসার কো চেয়ারম্যান হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ নাম শ্রীমতী শুভা চুরিয়াল, শ্রী দীনেশ বাজাজ, শ্রীমতী রূপা গুপ্তা, ডক্টর বিদ্যানন্দ ঝা, শ্রী বিজয় ভারতী, শ্রী হিতেন্দ্র প্যাটেল, শ্রীমতী রাজশ্রী শুক্লা, শ্রী রামপ্রমেশ রজক, শ্রী দিলীপ দুবার, শ্রীমতী রীতা চৌধুরী, শ্রী নিশান, শ্রীমতী উমা ঝুনঝুনওয়ালা, শ্রী সুমেন জালান, শ্রী R.K. প্রসাদ, শ্রী রাওয়াল পুষ্প, শ্রী অজয় শাহ, মোহাম্মদ মাজিদ মিয়া, ডাক্তার আশুতোষ প্রসাদ সিং, শ্রীমতী মমতা পান্ডে, শ্রীমতী প্রিয়াঙ্কা পালিয়াল, শ্রী নীলকমল সিংহ, শ্রীমতী রচনা সরণ, ডাক্তার ওম প্রকাশ পান্ডেকে নিয়ে এই কমিটি আমরা আজকে তৈরি করে দিয়েছি। আমি আলাপন বন্দ্যোপাধ্যায়কে বলবো যে এটা প্রেসকে দিয়ে দেওয়ার জন্য কমিটিটা। একইভাবে আপনারা যদি দেখেন, দলিত সাহিত্যের একটা ধারা বাংলা সাহিত্যে আস্তে আস্তে পুষ্ট হচ্ছে। আমাদের এখানে নমশূদ্র, দলিত এবং বিভিন্ন অর্গানাইজেশন, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব নিয়ে কিন্তু অনেক মানুষ। টাইটেল একাডেমি আমাদের কিন্তু একটা আছে। আমরা এখন মনে করি এই একাডেমিগুলোকে আরো বেশি করে কাজের দায়িত্ব দেওয়া, সরকারি সহায়তা দেওয়া এবং সরকারি আনুকূল্যে আরো সাহায্য করা, যাতে তাদের সাহিত্যটা আরো বৃদ্ধি পায়। আমরা তাই একটা দলিত সাহিত্য একাডেমিও আজকের দিনে গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। বাংলার সকল তপশিলি জাতির সাহিত্যিকদের প্রতিনিধিত্ব থাকবে এই একাডেমিতে। পিছিয়ে পড়া অন্যান্য গোষ্ঠীকেও সংযুক্ত করা হবে। আমরা এর আগে রাজবংশী ভাষা একাডেমি, কামতাপুরী ভাষা একাডেমি গঠন করেছি। সেখানে উত্তরবঙ্গের রাজবংশীদের সাহিত্য সংস্কৃতি চর্চার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এবারের ব্যবস্থা অনেক সামগ্রিক সংহতি। আমরা পুরুষ ভাষাকেও মর্যাদা দিয়েছি উত্তরবঙ্গে, আলিপুরদুয়ারের চা বাগানে। দক্ষিণবঙ্গের তথা সমগ্র রাজ্যে নমশূদ্র, মতুয়া, পৌণ্ড ক্ষত্রিয়, বাগদি, বাউরি, ডোম, মাঝি সহ সকল গোষ্ঠীরই প্রতিনিধিত্ব থাকবে। কেউ যদি বাদ যায় তাকে আমরা আবার ঢুকিয়ে দেব। অবশ্য আমাদের সাঁওতাল একাডেমিতে আদিবাসী সংস্কৃতি চর্চার একটি ক্ষেত্র প্রস্তুত আছে, সেটাকে আমরা আরো সুদৃঢ় করব। আমাদের এই নতুন দলিত সাহিত্য একাডেমির কাজ হবে দলিত সাহিত্য দ্বারা চর্চা, দলিত উদ্বাস্তুদের মর্ম যন্ত্রণার কথা তুলে ধরা, দলিত গ্রন্থরাজির লাইব্রেরি করা, দলিত মনীষীদের রচনাবলী প্রকাশ করা। আমাদের দলিত একাডেমিতে থাকবেন শ্রী মনোরঞ্জন ব্যাপারী, চেয়ারম্যান, শ্রী মনোহর মৌলী বিশ্বাস, সদস্য, শ্রী কুমার রানা, শ্রী অধীর বিশ্বাস, শ্রীমতী তৃপ্তি সাঁতরা, শ্রী আশিস হীরা, শ্রী যতীন বালা, শ্রী শ্যামল প্রামাণিক, শ্রীমতী কল্যাণী ঠাকুর চারাল, শ্রী জ্যোতির্ময় রায়, শ্রী বিজয় বর্মন, শ্রী বিজয় ভারতী, শ্রী বকুল বৈরাগী, শ্রী অভিজিৎ মণ্ডল ও অন্যান্য সদস্য ও পরামর্শদাতার যদি আরও নাম পাই সেগুলো আস্তে আস্তে আমরা যুক্ত করব। আমি আলাপনকে বলবো এই লিস্টটা আপনাদের কাছে দিয়ে দিতে। পরবর্তী পর্যায়ে আরও ইম্পর্টেন্ট যদি কেউ যুক্ত হতে চান আমরা তাদের যুক্ত করব। এবং হিন্দি ভাষা সাহিত্য, রাজবংশী ভাষা সাহিত্য, কামতাপুরী থেকে শুরু করে, কুরুক থেকে শুরু করে, আমরা উর্দু থেকে শুরু করে, দলিত সাহিত্য একাডেমি থেকে শুরু করে, মতুয়া একাডেমি, মতুয়া ডেভেলপমেন্ট বোর্ডও আমরা তৈরি করছি। আপনারা জানেন আমাদের প্রায় 15টা ডেভেলপমেন্ট বোর্ড আছে। মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে, নামগুলো সুযুক্ত করতে হবে। আরেকটা বলি যে আপনাদের সকলের ধারণা আছে রাঢ় বাংলায় মল্লভূমি, আজকের বাঁকুড়া বিষ্ণুপুর অঞ্চল একদা গড়ে উঠেছিল প্রাচীন ঐতিহ্যশালী বিষ্ণুপুর রাজ্য। সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব চর্চা ও শাস্ত্রীয় ধ্রুপদী সংগীতের পৃষ্ঠপোষক হিসেবে বিষ্ণুপুরের রাজাদের খ্যাতি ছড়িয়ে পড়েছিল সারা দেশ।
সপ্তদশের অষ্টাদশ শতকে পূর্ব ভারতে বিদ্যাচর্চার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে ওঠে বিষ্ণুপুর। সেখানে বহু অপ্রকাশিত পাণ্ডুলিপি আজও আছে। সংস্কৃত ভাষায় যা সমকালীন ভারতবর্ষে স্বাস্থ্যচর্চা ও সমাজচর্চার প্রকৃষ্ট উদাহরণ। দেশ বিদেশের গবেষকরাও এসব সাহিত্যের সন্ধান পেতে আগ্রহী। আমরা আজ ঘোষণা করছি যে বিষ্ণুপুরের স্থানীয় মিউজিয়ামে বঙ্গীয় সাহিত্য পরিষদ বিষ্ণুপুর শাখা ও আচার্য যোগেশচন্দ্র প্রকৃতি ভবন রক্ষিত 3000 এরকম সংস্কৃত পাণ্ডুলিপি আমরা সরকারি খরচে ডিজিটাইজ করে পাবলিক ডোমেনে আমাদের রাইটার্স লাইব্রেরি থেকে জনসমক্ষে তুলে দেব। বিশেষ সংস্কৃত অনুরাগী ও বিজ্ঞান অনুরাগী সমাজের জন্য রিসার্চের কাজেও এটা খুব কাজে লাগবে। এটা একটা ইতিহাসের খনি। এই পুঁথিগুলোর অনেকগুলোই তাল পাতার উপর লেখা বা তুলোর কাহিনী, কাব্য, দর্শন, ন্যায়, জ্যোতিষ, আয়ুর্বেদ, পুরাণ, ব্যাকরণ, গীতা, মহাভারত, রামায়ণ, কবিতার উপর লেখা এবং মঙ্গল কাব্য তথা বৈষ্ণব কাব্যের বহু পুঁথি এবার জীবন ফিরে পাবে। বাংলার সংস্কৃতির গৌরবকে আর এক ধাপ আমরা এগিয়ে নিয়ে আসবো, যা অনেক দিন ধরেই আমাদের করি, আমাদের সম্পদ, কিন্তু ঠিক সময় প্রায়োরিটি পায়নি। সেই প্রাধান্যটাকে আমরা অনেক খুঁজে কষ্ট করে বের করে নিয়েছি। আর একটা কথা আজকের দিনে আপনাদের আমি বলি, আমাদের বাংলায় অনেক প্রাচীন মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা থেকে শুরু করে অনেক হেরিটেজ আসে, কিন্তু সেগুলো অনেকটা প্রাইভেট মালিকানায় আছে। হয়তো কোনো দুর্গানাথ মন্দির আছে, কিন্তু সেটা প্রাইভেট মালিকানা, কেউ দেখার নেই, দেখবারও নেই। হয়তো কোনো জায়গায় একটা বড় জায়গা পড়ে আছে, সুন্দর হয়তো প্রাচীন কিছু ভাবধারা ছিল, কোনো না কোনো সংস্কৃতির, কোনো না কোনো ধর্মের, কোনো না কোনো হেরিটেজের, কোনো না কোনো তথ্যে, সেগুলো আমাদের বড় বড় সংগ্রহশালা, কিন্তু সেগুলো নিয়ে আজ পর্যন্ত কোনো কাজ করা হয়নি। এ ব্যাপারে আইএনসি ডিপার্টমেন্টে একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা, যে আমরা মহাতীর্থভূমি, মহাপুণ্যভূমি, এই সমস্তগুলোকে নিয়ে ছোট ছোট গ্রামগঞ্জেও অনেক পুরা মন্দির পড়ে থাকে, অনেক পুরো মন্দির পড়ে আছে, যা থেকেই কিন্তু মনে রাখবেন একদিন দেবী চৌধুরানীর মন্দির থেকে শুরু করে সব কিছু আমাদের নজরে এসছে। সুন্দরবনে একেবারে আমাদের বনবিবির মন্দির, এরকম অনেক আছে। সুতরাং এগুলো নিয়ে মন্দির হোক, মসজিদ হোক, গুরুদ্বারা হোক, গির্জা হোক, জৈন হোক, যা হোক, যেটা যা সমাজে, আদিবাসী সমাজের হোক, দলিত সমাজের হোক, সংখ্যালঘু সমাজের হোক, অন্য সমাজের হোক, সংস্কৃতি চর্চার কেন্দ্র হোক, আমরা এগুলো সবগুলোকে নিয়ে একটা ম্যাপিং তৈরি করছি, একটা জেনারেল মাপ তৈরি করছি, যেটা নিয়ে আমরা একটা ম্যাপ তৈরি করতে টাইম লাগবে। এটা করবার পর কোনটা কোনটা সরকার গ্রহণ করবে, কোনটা কোনটা সরকার পাবলিক প্রাইভেট করবে, এবং কোনটা কোনটা আস্তে আস্তে এলাকার মানুষকে ইনভলভ করে করব, সেটা নিয়ে আমরা একটা প্ল্যানিং তৈরি করছি। এটা আমাদের মহাতীর্থভূমি, মহাপুণ্যভূমি প্ল্যানিংয়ের মধ্যে আছে। এটা আপনাদের কাছে আমি আজকের দিনেই জানাব। আর একটা কথা বলি, না বললে হয়তো ভুল হবে। আমাদের অফকোর্স আমি দিই না, বাট ওয়াকফ বোর্ড দেয়। আমাদের যারা ইমাম আছে আর আমাদের যারা মুয়াজ্জিম আছে, তারা আমাদের অনেক সামাজিক কাজে হেল্প করে। অনেক সময় অনেক লোক অনেক বড় বড় কথা বলে যে তাদের কেন ওয়াকফ বোর্ড দেবে, ওয়াকফ বোর্ড ডেভেলপমেন্টের টাকা নিয়ে ডেভেলপমেন্টে দেয়, একটা ওয়াকফ বোর্ডের কাজ। কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে সেরকম নেই। ওয়াকফ বোর্ড যেমন এই টাকাটা দেয়, আমাদের হিন্দুদের মধ্যে তো কিছু কিছু তীর্থস্থান হিস্ট্রি আছে যারা সাহায্য করে, সবাই করতে পারে। কিন্তু আমার কাছে সনাতন ধর্মে, সনাতনী যেটা, সনাতন ধর্মে যে ব্রাহ্মণরা দীর্ঘদিন পুজো করে আসে এবং তারাই কিন্তু মন্দিরে পুজো করে, কিন্তু দীর্ঘদিন ধরে, কিন্তু তাদের কোনো রকম সাহায্য তারা কখনো পায়নি। এবং তাদের মধ্যে একটা শ্রেণী আছে খুব গরিব। সবাই তো আর ভালো পুজো বা ভালো বিয়ে বা ভালো কাজ করার বায়না পায় না। অনেকে আছে খুব গরিব, খুবই গরিব, গ্রামে হয়তো একটা পুজো পেল মাসে, তাতে তার চলল না। সেই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, তারা আমার কাছে একটা আবেদন করেছে এবং তারা আমার কাছে এসেছিলেন, 3-4 বার আমি মিট করেছি। এবং সনাতনী ধর্মের এদের জন্য ওরা আমার কাছে একটা জমি দিয়েছে। আমরা কোলাঘাটে একটা জমিও করে দিয়েছি এবং জমিটা আমরা বিনা পয়সায় 1 টাকায় দিয়েছি, ক্যাবিনেট থেকে পাস করে।
এবং সেখানে তারা সনাতন ধর্মের একটা তীর্থস্থান গড়ে তুলছে। এবং তারা আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে এই ব্রাহ্মণদের মধ্যে যারা অতি দরিদ্র, যাদের প্রয়োজন আছে, তাদের জন্য যদি একটা ছোটোখাটো কিছু করা যায়। তো আজকের এই দিনে আমি এই সিদ্ধান্তটাও আমরা নিয়েছি যে আমরা ওদের প্রায় কয়েক হাজার আছে, সংখ্যাটা আমার ঠিক জানা নেই, তো আমরা 8,000-এর লিস্ট অলরেডি পেয়ে গেছি। আমরা মাসে 1,000 টাকা করে তাদের সাহায্য করব এবং যাদের ঘর বাড়ি নেই তাদের আমরা বাংলা আবাস যোজনা একটা করে ঘর তৈরি করব। যেহেতু তারাও বিভিন্ন সমাজে যোগাযোগ রাখে, আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরে, সেই জন্য এটা কিন্তু অন্যভাবে দেখবেন না। এখানে যদি আমাদের পাদ্রীরাও বলে, যারা খ্রিস্টান আছে তারাও যদি সাহায্য চান, আমরা বলি। আপনি মনে রাখবেন, আপনারা আমরা যেমন শ্মশান ঘাটও তৈরি করি, আমরা বেরিয়াল গ্রাউন্ডও তৈরি করি। আমার কাছে যদি কোনো চার্চ বলে আমাদের যে ক্রিমেশন জায়গাটা আছে ওটা ডেভেলপ করবি, ওটা আমরা করি। তার কারণ হচ্ছে আমরা চাই সব ধর্ম, সব বর্ণ সবাইকে নিয়ে করবো। যেহেতু সনাতন ধর্মের এদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, লোকপ্রসাদ শিল্পীকেও আমরা 1,000 টাকা করে পেনশন দিই। সুতরাং আমি চিফ সেক্রেটারিকে বলবো, হোম সেক্রেটারি আছে, যে পুজোর মাস থেকে যাতে তারা পায় সেটা দেখে নিতে পারে। আর বাড়িটা তাদের আস্তে আস্তে যে অ্যাড্রেসগুলো দিয়েছে তাদের একটা করে বাংলা আবাস যোজনা, তাদের একটা করে ঘর করে দেবে। আর 1,000 টাকা করে আমরা তাদের প্রতি মাসে দেবো। কিছু না হয়তো এটা ওদের সাম্মানিক হিসেবে দেবো। যেহেতু আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা মানুষকে সাহায্য করি, আপনারা দেখেছেন জয় বাংলা জয় জগৎ প্রকল্পও আমরা দিচ্ছি 1,000 টাকা করে, এবং তাদের 2 বছর আমরা অ্যাডভান্স করেছি। আমি অক্টোবর নভেম্বরটা অ্যাডভান্স করতে বলবো পুজোর মাসে, এটা চিফ সেক্রেটারি দ্বিবেদীকে দিয়ে বলা। এই পর্যন্ত আর কথা আর কিছু আছে? আর তাছাড়াও সংস্কৃত বিশ্ববিদ্যালয়, টোল, নবদ্বীপের সংস্কৃত চর্চা কেন্দ্রগুলো হচ্ছে, আপনারা জানেন। নবদ্বীপ এবং কুচবিহার দুটো হেরিটেজ টাউনের কাজও শুরু হয়ে গেছে। আর তারপরে আমরা নদিয়াতে একে দিয়েছি, ইস্কনকে 700 একর জমি ছাড়পত্র দিয়েছি। ওখানে একটা বড় ইস্কনের একটা মন্দির এবং কমার মন্দির থেকে শুরু করে বিভিন্ন তীর্থস্থান তারা গড়ে তুলবে, এগুলো হচ্ছে। যেমন বেলুড় মঠ করে দিয়েছি আমরা স্কাই ওয়াক করে, দক্ষিণেশ্বর বেলুড় মঠ আমি রেল মিনিস্টার থাকাকালীন অনেক কাজ করে দিয়েছি। এমনকি স্টেশনগুলো সব ওই কাজে আমারই করে দেবো। কালীঘাটেও স্কাই ওয়াক হচ্ছে। তারকেশ্বর মন্দিরও আমরা ডেভেলপ করেছি, তারকেশ্বরের আশেপাশে বক্রেশ্বর, নলাটেশ্বর, কঙ্কালীতলা থেকে শুরু করে মা তারাপীঠের মন্দির থেকে শুরু করে আমরা পাথর চাপড়ি থেকে শুরু করে যতটা পেরেছি, ফুটপুরা সড়ক থেকে শুরু করে আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি। এবং যদি আরও কারো কোনো প্রয়োজন থাকে আমাদের জানালে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো আস্তে আস্তে করে। এই পর্যন্ত ঠিক আছে, অনেক বেশি বলে দিয়েছে। কাগজগুলো আপনাদের কাছে দিয়ে দিচ্ছে, এটা হোম সেক্রেটারি আপনাদের কাছে কি হলো কি मैम आज के एक न्यूज़पेपर इन्वेस्टिगेशन में देखा गया है देयर इज अ चाइनीज फर्म जो इतने दिनों से इंडिया के की पॉलिटिशियंस। आप कौन प्रेस में है? मैम पूजा जी न्यूज। हाँ बताइए मैम। आज एक न्यूज़पेपर के इन्वेस्टिगेशन में निकला है कि चाइनीज एजेंसी इंडिया के टॉप पॉलिटिशियंस, चीफ मिनिस्टर्स पर सर्वेलेंस कर रहा है, मॉनिटरिंग कर रहा है, और उसमें कोई टिप्पणी नहीं करेंगे कि हमारे पास कोई इंफॉर्मेशन ऐसा नहीं। मैम एक और सवाल था, इसका भावना देखिए, एक्सटर्नल अफेयर्स में हम गवर्नमेंट ऑफ इंडिया को विश्वास करते हैं, किसी के लिए हम कोई पर्सनल ओपिनियन नहीं देते। बताइए मैम। एक और सवाल था, कल रात को दिल्ली पुलिस के स्पेशल सेल ने उमर खालिद को अरेस्ट किया है दिल्ली राइट्स के केस में। बहुत से ऐसे नेता हैं जिनके नाम भी आए हैं, लेकिन कपिल मिश्रा जिन्होंने ओपनली थ्रेट दिया था उन पर अभी तक कोई कार्रवाई नहीं हुई है। देखिए ये बात तो सच है, मैंने भी पेपर में देखा। पहले येचुरी का नाम भी डाला था चार्जशीट में, उसको तो निकाल दिया, लेकिन वो जोगेंद्र यादव का भी नाम डाला और सब उसको डाला। तो मैंने ये रिक्वेस्ट जरूर करेंगे कि दांगा जो हुआ था सबको पता है, वो कोविड नहीं होने से पता चल जाता था दांगा से क्या क्या नहीं हुआ था, क्या का खिलाफ है, एनआरसी का खिलाफ है, एनपीआर का खिलाफ है। जो लोगों ने मूवमेंट किया है उसके ऊपर बहुत सारे जबरदस्ती हंगामा हुआ। तो इसी के लिए लोकतंत्र में ठीक नहीं, अगर कोई गलती ना करे तो अगर कोई गलती करे उसके
एविडेंस है तो जरूर एविडेंस लेना चाहिए। हमारे इधर में अब देखिए ना, हर रोज फेक न्यूज में क्या करते हैं, फेक ट्वीट में क्या करते हैं, हर रोज कहते हैं कोरोना ओवर हो गया चलो पॉलिटिकल मीटिंग करते हैं, कोई मानता ही नहीं है। अभी कोरोना को भी प्रायोरिटी नहीं दे रहा है। अभी क्या करेगा एक पार्टी जो खुद सोचता है वो जो करेगा वही ठीक है, और जो नहीं करेगा वो सब झूठा, एक ठीक नहीं है। इसको तो बराबर देखना चाहिए। कानून के मुताबिक जो करेक्ट है उसको करना जरूरी है, अगर कानून के मुताबिक जो ठीक नहीं है उसको नहीं करना है। बस, थैंक यू।